আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 207 পাতাতে যে 1 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের নিচে প্রশ্নগুলির উত্তর দাও। কলকাতার ঢাল কোন দিকে? এটা হবে পূর্ব দিকে। এটা আমরা দেখে নেব, 44 পাতাতে রয়েছে। দেখো রয়েছে কলকাতার ঢাল পূর্ব দিকে। পরেরটা ভারতীয় বাইসন কাকে বলে? এটা আমরা 48 পাতা থেকে দেখে নেব। জলদাপাড়ার জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তু আছে, নাম গৌড়, অনেকে বলে ভারতীয় বাইসন। এতটা লিখবে। প্রথম কোন পশু পোষ মেনেছিল? এটা হবে কুকুর। 48 পাতা থেকে আমরা একটু দেখে নেব। কুকুর নাকি প্রথম পোষ মেনেছিল? উত্তর হয়ে যাবে কুকুর। দুটো বন্য পশুর নাম লেখো। লিখবে বাঘ, হাতি। এটা একটু 49 পাতা থেকে দেখে নেব। এই দেখো রয়েছে এখানে। জীব বৈচিত্র্য কাকে বলে? এটা তোমাদের বইয়ে 60 পাতাতে আছে, সেখান থেকেও দেখে নেবো। আর ছায়া প্রকাশনী থেকেও একটু দেখে নেব। দেখো, আমরা চারপাশে নানা রকম উদ্ভিদ প্রাণী দেখি, সেটাকে বলে জীব বৈচিত্র্য। পরিবেশে উপস্থিত সমস্ত রকম গাছ ও প্রাণী এবং তাদের মধ্যেকার সম্পর্ককে জীববৈচিত্র্য বলে। গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে? ছায়া প্রকাশনী থেকে একটু দেখে নেব। দেখো, গঙ্গা নদীকে নিত্যবহ নদী বলা হয় কেন? উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদী শুরু হয়েছে। পর্বতের মাথায় জমা বরফ গলে গঙ্গা নদীর জল আসে বলে এই নদীতে সারা বছর জল থাকে, অর্থাৎ গঙ্গা নদী সবসময় বয়ে যায়। এই কারণে গঙ্গা নদীকে নিত্যবহ নদী বলে। এরপর দেখো, 2 থেকে শূন্যস্থান পূরণ করো। কোনো বন্য পশুই অকারণে, এটা শূন্যস্থান লিখবে, ক্ষতি করে না। আমরা 49 পাতায় একটু দেখে নেব। কোনো বন্য পশুই অকারণে ক্ষতি করে না, শূন্যস্থানে ক্ষতিটা লিখবে। রুইয়ের, এটা হবে 7টা পাখনা। 55 পাতায় দেখে নেব। দেখো, রুইয়ের 7টা পাখনা। বৃষ্টির সম্ভাবনার কথা, এটা হবে পিঁপড়ে হয়তো বুঝতে পারে। এটা 57 পাতায় দেখে নেব। এ দেখো, বৃষ্টির সম্ভাবনার কথা পিঁপড়েরা হয়তো বুঝতে পারে। রাঢ় অঞ্চলের সব মাটি, এটা হবে লাল। 66 পাতায় দেখে নেব। এই দেখো লালচে। গঙ্গা, শূন্যস্থান লিখবে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে শুরু। এটা 68 পাতায় পাবে। এই দেখো, উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে শুরু গঙ্গা নদী। গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন। এটা হবে সুন্দরবন। 71 পাতায় পেয়ে যাব। গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন, সুন্দরবন। 3 দাগে সঠিক উত্তরটি বেছে লেখো। চিংড়ি একটি, এটা হবে অমেরুদণ্ডী প্রাণী। 55 পাতায় পাবো। এই যে দেখো, টিকটিকির ল্যাজ কেটে গেলে আবার গজা। এটা 58 পাতায় পাবো। এই যে দেখো, মালভূমি অঞ্চলের মাটি, এটা হবে লালচে। 64 পাতায় পাবো। মালভূমি অঞ্চল, এই দেখো এখানকার মাটি লালচে। আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালে। এটা 91 পাতায় পেয়ে যাব। এই দেখো, 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে বলে দক্ষিণবঙ্গ। 73 পাতায় দেখে নেব। মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশটার কথাই আমরা বলছি, এই অঞ্চলটাকে দক্ষিণবঙ্গ বলে। দার্জিলিং জেলার সদর শহর দার্জিলিং। এটা 79 পাতায় পাবো। এই দেখো, সদর শহর ও জেলার নাম। সদর শহর দার্জিলিং আর দার্জিলিং জেলার নাম হচ্ছে দার্জিলিং। তাহলে ওখানে তোমাকে প্রশ্নতে বলা হয়েছিল দার্জিলিং জেলার সদর শহর, তাহলে দার্জিলিং জেলার সদর শহর হয়ে যাচ্ছে দার্জিলিং।
দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এটা গঙ্গা, এটা হয়ে যাবে বঙ্গোপসাগর। এটা 68 পাতা থেকে একটু দেখে নেব। আচ্ছা একবারে সবকটা বলে দিই, তারপরে দেখিয়ে দিচ্ছি একবারে। গন্ধগোকুল এটা হয়ে যাবে ভামবেড়াল, কুলিক হবে পাখিরালয়, 1905 সাল হয়ে যাবে বঙ্গভঙ্গ, আর দীঘা হয়ে যাবে কাজু বাদাম। চলো এবার আমরা পরপর একটু দেখে নিই। এই গঙ্গা, এই দেখো বঙ্গোপসাগর, এই দেখো গন্ধগোকুল ভামবেড়াল, এই দেখো কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় আছে। 69 পাতাতে দেখো বঙ্গভঙ্গ 1905। এই দেখো দীঘা হয়ে যাচ্ছে, এই দেখো কাজু বাদাম। আচ্ছা এবার দেখো বলা হয়েছে এই জেলাগুলির সদর শহর লেখো। কোচবিহার, কোচবিহারের হয়ে যাচ্ছে সদর শহর হবে কোচবিহার। মালদার হবে ইংলিশ বাজার, পূর্ব বর্ধমানের হয়ে যাবে বর্ধমান, হাওড়ার হবে হাওড়া, আর কলকাতার হয়ে যাবে কলকাতা, মুর্শিদাবাদের হবে বহরমপুর। চলো আমি একটু পরপর তোমাদের একটু দেখিয়ে দিই, এগুলো উত্তরগুলো তোমাদের যে বইতে রয়েছে সেখান থেকে দেখিয়ে দিই। এই দেখো কোচবিহার জেলা, তার সদর শহর। এই দেখো মালদা জেলার সদর শহর ইংলিশ বাজার। এই দেখো পূর্ব বর্ধমানের হচ্ছে বর্ধমান। এই দেখো হাওড়া জেলার সদর শহর হাওড়া, কলকাতা জেলা সদর শহর কলকাতা, মুর্শিদাবাদ জেলা সদর শহর বহরমপুর। আচ্ছা এরপর দেখো 6 দাগের নিচের শহরগুলি কোন জেলায় অবস্থিত। এখানে আছে শিলিগুড়ি, শিলিগুড়ি হয়ে যাবে দার্জিলিং জেলায়, বোলপুর হয়ে যাবে বীরভূম জেলায়, কল্যাণী হবে নদিয়া জেলায়, নবদ্বীপ হবে নদিয়া জেলায়, বিষ্ণুপুর হবে বাঁকুড়া, আর দীঘা হয়ে যাবে পূর্ব মেদিনীপুর। চলো আমরা একটু দেখে নিই। দেখো দার্জিলিং জেলার সদর শহর শিলিগুড়ি, দার্জিলিং জেলার শহরের নাম হচ্ছে শিলিগুড়ি। তাহলে শিলিগুড়ি কোন জেলায় অবস্থিত? দার্জিলিং জেলায়। বোলপুর কোন জেলায় অবস্থিত? বীরভূম জেলায়। কল্যাণী কোন জেলায়? নদিয়া জেলায়। নবদ্বীপ কোন জেলায়? নদিয়া জেলায়। বিষ্ণুপুর কোন জেলায়? বাঁকুড়া জেলায়। দীঘা কোন জেলায়? পূর্ব মেদিনীপুর জেলায়। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 207 পাতায় যে 1 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্ন তৈরি হয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।